এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই ছেলে, প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শিখায়নি? কি হলো, তোকে আমি কিছু বললাম? এভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 017085449। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বাইর করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি, কোনো ফাসলামি করিস? এটাই আম্মুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা চলল। নাম কি? রিয়াদ। শুধু রিয়াদ? আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকি। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়ে চলে যায়। কোন ইয়ারে পড়িস? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেছে, এখন আসি বলে আমি চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি রিমঝিম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্লাসদের মধ্যে রিমঝিমাপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগ। কলেজের কত ছেলে তার হাতের জন্য হাসপাতালে গেছে তার হিসাব নেই। রিমঝিমাপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়াজরণ আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই সিগারেট, এটাই আমার সাথী। এরপর 2 দিন আর কলেজে গেলাম না। এমনিতে আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিনই কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। অনেকে আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সবসময় মনে হয় আমি নিজেরই না, অন্য কারো কেমন করে হব। 1 সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি রিমঝিমাপু। ওই শোন। জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না কলেজে। আর কিসের জন্যই বা যাবো? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনি। কাল কলেজে আসবি। দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি। আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহতে বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে? তোকে আসতেই হবে। আচ্ছা আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা এখন আমি আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই রিমঝিমাপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতে আমি কাল কলেজে যেতাম। বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভেতরে গেলাম। একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতে রিমঝিমাপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আয়। রিমঝিমাপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কোথায় যান? রিমঝিমাপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে শুরু করলো। তারপর মাঠের রক্ষণ
তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো বস? আমি একটু দূরত্ব বজায় রেখে বললাম, এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনের দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, এই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হুম। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? অত তোকে বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে, কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার কাছে আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছুই খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আরেকটা কথা বললে তোর খবর আছে। তারপর রিমঝিম আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলো। দুজনে ভেতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রিমঝিম আপু নিজে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। সেটা হয়তো রিমঝিম আপু চোখে পড়েছে। রিমঝিম আপু আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা, না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া কি? রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে রে বাবা, নিজে ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড় লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মসজিদে সবাইকে চালাতে চায়। কী জন্যে যে কলেজে আসলাম, এসবই মনে মনে ভাবছিলাম। ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। 2টা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি চলা দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আন্নার নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারে গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর রিমঝিম আপু আসলো। এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? কই, কিছুই তো নয়। সত্যি বল, হাতে কি? সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে কোনো দিন যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে বসে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কী করব? বাসায় গিয়ে নাচবি, আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়ল। তারপর বলল, সরি, তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল। ভুল তো কিছু বলেছিলাম না। রিমঝিম আপু আমার দিকে তাকালো। কি বললি? আবার বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, বুঝলি? বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাব, কিন্তু এটা বল, তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলে ডাকাই আমার মনে হয় উচিত হবে। বলছি না আপনি বলবি না, কানে কথা চাই না তোর। রিমঝিম আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে যেন। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা মাকে ছোটবেলায়
বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। হঠাৎ করে রিমঝিম আপু আমার কাছে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে শুধু একটু মুচকে আসলাম। আমার মুখের দিকে তাকিয়ে রিমঝিম আপু বলল, কি হলো, হাসতিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো কাজ করছি ল্যাপটপে। খেয়েছিস কিছু? খেয়েছি। ও ভালো, আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে আসবো। ফোনটা রেখে দিলাম। আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম হোদাই সে প্যারা আবার নিতে হবে। কাজ শেষ করে বাইরে বের হলাম না। বাসায় এই দিনটা কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলে শব্দ পেলাম। আমার বাসায় তো তেমন কেউ আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই চমকে গেলাম, কারণ রিমঝিম আপু দাঁড়িয়ে। আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিছিলাম, যেখানে ওই রাস্তা দিয়ে আসলাম, তারপর একটা লোককে জিজ্ঞাসা করাই বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর আমি এখানে একা থাকি, বুঝতেই তো পারছো। অত বুঝে লাভ নেই, সর, ভেতরে যেতে দে। আমি কিছু বলার আগে রিমঝিম আপু ভেতরে ঢুকে পড়ল। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া দাওয়া করব, খাবার নিয়ে এসেছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছুই না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে। দুজনেই বসে খেয়ে নিলাম। আপু শুধু বকবক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিস, আজ তোকে বিয়ে করব। কি বলছিস সব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। রিমঝিম আপুর কথাগুলো শুনে চোখ আকাশে। একভাবে তার দিকে তাকিয়ে আছি। আরে ভাবাচাকে খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কোথায় যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। রিমঝিম আপু গাড়ি চালাচ্ছে, আর আমি চুপচাপ বসে আছি। কি হলো, চুপচাপ বসে আছিস যে? কিছু তো বল। কি বলবো? রিমঝিম আপু সেলুনে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিল। তারপর দুজনে শপিং মলে গেলাম। এখানে কেন এসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন? আবার আপনি বলিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আরেকবার বলে দেখিস, দাঁত ভেঙে দেব। আচ্ছা বাদ দাও তো, কি কিনবে তাড়াতাড়ি কেন? আমি নিজের জন্য কিনবো কে বললো? তোর জন্য কিনবো। আমার জামা কাপড় কিনবে কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। কিন্তু আমার কিছু লাগবে না। বেশি কথা বলবি না। তারপর রিমঝিম আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। আমি গিয়ে বিল দিয়ে দিলাম। রিমঝিম আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলেছে? আমার জিনিস তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? না এমনি দিলাম। আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি। চল এখন। রিমঝিম আপু আর কোনো কথা বলল না।
রেস্টুরেন্টে গিয়ে আপু কোনো কথা বলছে না, মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। রিমঝিম আপু ধীরে ধীরে আমার জীবনটা নিয়ন্ত্রণ করছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে ওঠে। এখনও রাগ করে আছো? কি হলো? সরি, আমি বুঝতে পারিনি সত্যি। হয়েছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার বিল দিতে গেলাম না, ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। রিমঝিম আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলাম না, কাজ ছিল তাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটোন আবার ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন, বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগস্ট হলো ছেলেটা ফিটফাট হয়ে কলেজে এসছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি রিমঝিম আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমির ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, রিমঝিম আপু। আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো। আমি এদের কাছে গেলাম। কোথায় যাও? ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। রিমঝিম আপু তখন তার বান্ধবীদের দিকে রাগি লোকে তাকালো। রিমঝিম আপু তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। রিমঝিম আপুর বান্ধবীর আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাবভাব, তাই কিছু না বলেই চলে গেল। যেতে যেতে রিমঝিম আপুর এক বান্ধবী বলল, এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। রিমঝিম আপু চত্বরে গিয়ে বসে পড়ল। আমি দুজন বসার মতো দূরত্ব রেখে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু রিমঝিম আপুকে রাগি লোকে অনেক কিউট লাগে। আমি কিছুদিন লক্ষ্য করেছি, রিমঝিম আপু রাগলে গাল রুদ্র লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করে বলেও নি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ড করবে, কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো। রিমঝিম আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আরেকদিন যদি এই আবাল মার্কার কথা বলেছিস তাহলে তোর খবর করে দিব, বলদ কোথাকার। তখন রিমঝিম আপুর বান্ধবী কোত্থেকে যেন এসে পাশে বসলো। তখন রিমঝিম আপু যা করলো, রিমঝিম আপু রেগে আগুন হয়ে গেল। আমার হাত ধরে নিজের পাশে বসালো। আয়েশা, তুই এখানে? কেন, আসা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। ও, খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? দাঁড়া, পরিচয় করিয়ে দেই। রিয়াদ, এ হচ্ছে তোমার বড় আপু আয়েশা। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি, ঠিক আছে? আর আয়েশা, এ হচ্ছে রিয়াদ। আজ থেকে ওকে নিচের ভাইয়ের মতো দেখবি। কি বলিস এসব? ঠিকই তো বললাম। আমি শুধু ওদের কথাই শুনছি। তারপর আয়েশা আর রিমঝিম আপুকে সাইডে নিয়ে গেল। দুজনে কি যেন কথা বলছে, কিন্তু দূর থেকে যা বুঝলাম খুব ঝগড়া করছে। এক পর্যায়ে রিমঝিম আপু কি যেন বলল, আর আয়েশা আপু ওখান থেকে চলে গেল। আপু তখন আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে? কি কথা বললা? চুপচাপ পাশে বসে পড়ল। কি হলো, কিছু বলছো না যে? শোন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর কথা বলার দরকার নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজে না আসার কি হলো? সেটাও কথা, তুই আয়েশার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। রিমঝিম আপুর এমন আচরণ আমায় বেশ অবাক করেছে। কি হলো, কি কথা বল, মনে থাকবে তো? থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। রিমঝিম আপু নিজের ক্লাসে চলে গেল, আমি আমার ক্লাসে গেলাম। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। রিমঝিম আপু আমার জীবনটাকে নিজের মতো করে চালাতে শুরু করলো, যেমন কোনো আপনজন করে। এসব করার অধিকার আমি রিমঝিম আপুকে অনেক আগেই নিজের মন থেকেই দিয়ে দিছি, কারণ আমি মনে মনে রিমঝিম আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি।
ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন রিমঝিম আপুকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবেই ভালোবেসে যাব। কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কিরে, মন খারাপ করে এভাবে বসে আছিস কেন? কই না তো, মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। আমি রিমঝিম আপুর সাথে গেলাম। রিমঝিম আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। হাই, কেমন আছেন? রিয়াদ, এ হলো রনি, আমার কাজিন। আর রনি, এ হলো রিয়াদ। হ্যালো, তুমি তাহলে রিয়াদ? আপনি আমাকে চেনেন? না, কিন্তু রিমঝিমের মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবে না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখে গেছি। সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পরে রিমঝিম আপু আবার আমার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। রিমঝিম আপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। রনি নাকি এখন থেকে আমাদের কলেজেই পড়বে। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা অর্ডার দিলাম। চা আসতে আসতে একটা সিগারেট কিনে ধরালাম। এর মধ্যে রিমঝিম আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চার সিগারেট খেয়ে কলেজে গেলাম। রিমঝিম আপু মাঠের এক কোণে বসে আছে। আমি রিমঝিম আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। রিমঝিম আপু আমার কাছে চেপে বসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলেছি সিগারেট খাস না? তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এটাই হয়তো আমার পাশে থেকে যাবে। আমার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। রিমঝিম আপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। তারপর আপু উঠে কিছু না বলেই চলে যেতে লাগলো। আমি পেছনে থেকে ডাক দিলাম, কিন্তু শুনলো না। নিজের গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুললো। চোখ দুটো লাল হয়ে আছে। ওঠ, বাসায় নামিয়ে দেই। আমি উঠে বসলাম। রিমঝিম আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় 1000টা কথা বলবে, কিন্তু আজ একটা কথা বললো না। এরপর কাজের চাপে 1 সপ্তাহ কলেজে আর যাওয়া হলো না। 1 সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম রিমঝিম আপু আর রনি বসে আছে। দুজনেই বসে আছে আর এসে এসে কথা বলছে। আজ রিমঝিম আপু কলেজে আসলো, তবে একবার ফোনও দিল না। খুব অবাক হলাম। এই কয়েকদিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু 1 সপ্তাহ প্রায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবুও একটা ফোন তো দিতে পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে রিমঝিম আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। বস এখানে। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি চুপচাপ ফোন টিপছি। এর মাঝে রিমঝিম আপু আমার সাথে একটা কথাও বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছি, তা মুখ ফুটে একটা কথা বলছে না। 1 সপ্তাহে এতটা বদল। তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। রিমঝিম আপু উঠে চলে গেল। জানো রিয়াদ, রিমঝিমের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না রিমঝিম আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলে বিয়ে দেওয়া হবে। রনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছুই হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল। কি করব বুঝতে পারছি না। এক নিমিষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় রনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো রিয়াদ, তুমি ঠিক আছো তো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিকই আছি। না মানে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োর মধ্যে আছি। ও আচ্ছা। আচ্ছা আমি চলে যাই। রিমঝিম আপা আসলে বলে দিন আমি চলে গেছি। এখনই চলে যাবে? রিমঝিম আসুক।
না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা তাহলে যাও। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসেই আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে রইলাম। খুব মিস করছি তাদেরকে আজ। কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগ হয়তো খুব কম আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন আবার সে। আম্মু জানো, আমি না তাকে খুব ভালোবাসি। আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, আপু আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো, আমি না ওকে বলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনোদিন বলতে পারবো না, তেমনি তাকে আমি কোনোদিন বলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে। শুধু তার কথাই মনে পড়ছে। আম্মু আব্বুর ছবি বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম। কান্না করতে করতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল। কিন্তু পরে বুঝতে পারলাম কিছুই মিথ্যা না। শুধু আজ আমার ভালোবাসাটাই মিথ্যে হয়ে গেল। চাপা পড়ে গেল কষ্টের বাজে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটার আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানার থাকে না। তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম হয় না। সিগারেটের প্যাকেট টেনে জানালার পাশে গিয়ে বসলাম। আর চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে আমাকে সামলে উঠতেই হবে। জীবন অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট নিতে পারবো না। সিগারেট ধরিয়ে বসে রইলাম। একসময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে। হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলাম। কিছুটা হলেও বুঝতে পারলাম যে দুনিয়ায় কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যতই কারো প্রতি মায়া বাড়াবেন ততই কষ্ট পেতে হবে। প্রায় 1 সপ্তাহ লাগলো রিমঝিমাপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কিনা জানি না। তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল। ফোনটা অফ করে রেখে দিছি, যাতে কেউ ফোন দিতে না পারে। এখনও রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়। আর দিনের বেলায় সিগারেট তো আছেই। এই 10 দিনে সিগারেট খাওয়াটা একটু বেড়েই গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম। গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনের কাজ একদমই করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে। আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবনই চলে যাবে। তারপরেও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজায় কে যেন বেল বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখি রিমঝিম আপু দাঁড়িয়ে। হাত উঠালো মারার জন্য। তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস না নাকি? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভেতরে আসতে বলবি না? হ্যাঁ আসো। রিমঝিম আপু ভিতরে এসে চারদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট, আর এত গন্ধ কেন? আসলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকেই এগুলো সাফ করব, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরেই ফেলবে। হবু বর মানে? রনি ভাই আমাকে সব বলেছে যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই। কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানোর কথাই মনে নেই। এখন বলছি অনেক অনেক শুভেচ্ছা। রনি ভাইয়ের মতো একজন মানুষ জীবনসাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চল আমার সাথে আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কি করব? কলেজে গিয়ে আমার কেউ নেই। কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই? আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও। রনি ভাই হয়তো তোমার অপেক্ষা করে আছে কলেজে। দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। আমার কথাটা শুনে রিমঝিম আপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। আমি একটা সিগারেট ধরে ওখানে বসে রইলাম। মাথাটা খুব ব্যথা করছে। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি। তখনই সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলমান,
তাই ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে তো চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? হ্যাঁ, আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও। কেন? দিতে বলছি, দাও। ফোন বের করার সাথে সাথে রিমঝিম আপুর ফোন। হ্যালো। কই তুই? ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলে রিমঝিম আপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের ওপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকে কথা বলতে এসছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্তও লাগছিল। হঠাৎ রিমঝিম আপুর গাড়ি এসে দাঁড়ালো। রিমঝিম আপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দিশের সাথে দেখে মুখের ভাব বদলে গেল। আমার কাছে আসলো। চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি দিশের সাথে আরেকটা কথা বলার আগেই রিমঝিম আপু আমাকে টেনে গাড়ির ভেতরে বসালো আর গাড়ি চালাতে লাগলো। তোকে না বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, আর ও নিজে থেকে কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না? রিমঝিম আপুর কাছে আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দেব কেন? তোমার হবু বর পছন্দ করে দেবে। খোটা মারা কথা গেল না তোর? খোটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। রিমঝিম আপু আর কোনো কথা বলল না। শপিংয়ে নিয়ে গিয়ে রিমঝিম আপুর ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। রিমঝিম আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। রিমঝিম আপু বিল দিতে দিতে আমি একজোড়া পায়েল আরেক জোড়া ঝুমকো কিনলাম। তারপর সেগুলো চুপ করে রিমঝিম আপুর ব্যাগে রেখে দিলাম। রিমঝিম আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভেতর ঢুকতে যাব, তখনই আবার ডাক দিল। আমি রিমঝিম আপুর কাছে গেলাম। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিতে রনি আসবে। তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি, আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মায়ের পড়বে। কথাটা বলার পরে রিমঝিম আপু চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আর কলেজে গেলাম না। গিফট তো রিমঝিম আপুকে দিয়ে দিয়েছি, তাই যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরেই থাকতে হবে। আমি জানি রিমঝিম আপু গাড়ি পাঠাবে, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগতেই বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে পেছনের একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে কেউ আসলে বুঝতে না পারে যে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট সবসময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে, তার কারণ আজও জানি না। অন্ধকার আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝুলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটা অফ করে রেখেছি, যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। রিমঝিম আপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করবে না কেন? কয়েক মাস পর ওদের বিয়ে। কেন যে আমি রিমঝিম আপুকে ভালোবাসতে গেলাম? খুব ঘুম পাচ্ছিল। তখনই আবারও গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি রিমঝিম আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে রিমঝিম আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরাছোঁয়ার বাইরে। রিমঝিম আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো। হয়তো বা আমাকে ফোন দিচ্ছে। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারলো, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরদিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম, আর আজ আসছো? আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ও, তো ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জের দেওয়ার কথা মনেও ছিল না। দিশার সাথে কথা বলতে বলতে রিমঝিম ওপর গাড়ি চলে আসলো। আমি দিশার সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপরে পড়লো। তাকে দেখলাম রিমঝিম আপু। আমি উঠে দাঁড়ালাম। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আসতে আসতে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না,
তুই কি মনে করিস আমি তোকে জানালার কাছে দেখিনি? আমি চুপ করেই আছি। তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বকাটে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। রিমঝিম আপু কিচ্ছু বলছে না। রিমঝিম আপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি বয়ে পড়ছে, কারণটা এখনও অজানা। রিমঝিম আপু আর কাছে না বলেই চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ে না জড়ানো। 3 দিন পর মাঠের এক কোণায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম রিমঝিম আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। রিমঝিম আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো। হয়তো আমাকে দেখতে পাইনি। আমি নিজের মতো করে নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিক থেকে দেখি রিমঝিম আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। রিমঝিম আপুকে দেখে একবার সিগারেট ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যেন মনে হলো, ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। রিমঝিম আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম রিমঝিম আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরদিন ঠিকই কলেজে চলে যাই। রিমঝিম আপু কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। রনিকে দেখে তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে। রিমঝিম আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চায়। আমি খারাপ হয়তো, সেই জন্য আমি যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকি। এভাবে দেখতে দেখতে 20 দিন কেটে যায়। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেমন জানি খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে যেন খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে চারদিকে দেখতে লাগলো। তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল, মনে হচ্ছিল দৌড়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম রিয়াদ? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি রিমঝিমের ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। রিমঝিম আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল। রিমঝিম আপু কি এমন করলো যে রিমঝিম আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর রিমঝিম আপুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভেতরে গেলাম। রিমঝিম আপুর ভাই আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর 2জন মহিলা আসলেন। একটু পর রিমঝিম আপুর ভাইয়া আরেকজন লোক ওপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন রিমঝিম আপুর মা আর আরেকজন ভাবি। আর রিমঝিম আপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয়ে কুকড়ে মুকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি রিয়াদ? জি, কিন্তু আপনারা আমাকে কি করে চিনেন? রিমঝিম বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো, যেদিন তুমি রিমঝিমের বার্থডেতে আসনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে। এত রাগ? তোমার কথা ও প্রত্যেক দিন আমাদের কাছে এসে বলতো। আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তা এনে দিয়েছি, কিন্তু শেষমেশ যা চাইলো তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ও চোখে মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া করে না, শুধু বলে রিয়াদকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া যে মরে যাবে। আরে কি করছেন আপনি? আমার গুরুজন, আপনার মাথা নত করে শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ের বিয়ে দেবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতে আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু রিমঝিম আপু কোথায়? উপরে আছে, যাও, প্রথম রুমটাই ওর।
রিমঝিম আপুর রুমে চলে গেলাম। দরজা খোলাই আছে, কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। রিমঝিম আপু ঘুমিয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত হয়তো ঘুমায়নি। আমি চুপচাপ গিয়ে রিমঝিম আপুর পাশেই শুয়ে পড়লাম। একটু পর রিমঝিম আপুর ঘুম ভেঙে গেল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে তার আগে রিমঝিম আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁটগুলো এক করে দিলাম। রিমঝিম আপু ছটফট করতে লাগলো, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর রিমঝিম আপু চুপচাপ হয়ে গেল। তখন রিমঝিম আপুকে ছেড়ে দিলাম। রিমঝিম আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই তোর সাহস কেমন করে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? আমি চুপ হয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি। কার কি? বউ মানে? বউ মানে বউ? আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি রনিকে ভালোবাসি। কি মেরে বাবা, এত রাগ আর অভিমান! ও আচ্ছা, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে আর কি করার? আমি দিশার কাছেই যাই। মেয়েটা কি ভালো, রাগ করে না, প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? দিশা তোকে কিস দেয়? এত বড় সাহস ওর! তুমি রাগ করছো কেন? তুমি তো আমাকে ভালোই বাসো না? রিমঝিম আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিমঝিম আপু নিজেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এত রাগ কোত্থেকে আসে তোমার? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার আব্বর ভাই আমাকে সব বলেছে, বুঝলে? এখন আর ঢং করে লাভ নেই। আমি রিমঝিম আপুকে ছেড়ে দিলাম। কি হলো, কথা বলবে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রিমঝিম আপু আমার দিকে ঘুরে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তো আমাকে বলেছিলে তোমার আর রনির বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস। ওটা শুধু একটা নাটক ছিল। যেন যেদিন রনি আমাকে বলল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন? যদি তুমি ছেড়ে চলে যেতে। রিমঝিম আপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোদিন তোকে যেতে দিব না, তুই চাইলেও না। ও তাই? তাই। আব্বু কি বললো? তোমার আমার বিয়ে ঠিক করেছে। সত্যি? এখন একটা কিস দাও। না, বিয়ের পর দিব। ঠিক আছে, আমি দিশার কাছে যাই। ও ঠোঁটগুলো কি মিষ্টি! কি বললি? দিশা তোকে কিস করছে? কই কিস করছে বল? আমার ঠোঁটে। রিমঝিম আপু তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর ওই মেয়েকে আজ আমি জেলে দিব। আরে আমি তো মিথ্যা বলছি, দিশার সাথে আমার কিছুই হয়নি। কুত্তা বাদর, আমাকে কষ্ট দিয়ে ভালো লাগে তোর, তাই না? আরে আপু, আমি আবার কি করলাম? আপু কাকে বললি? সরি সরি সরি, আর বলবো না। মনে থাকে যেন। এখন ওঠো, চলো। খাওয়া দাওয়া তো মনে হয় করোই না। শরীরের কি অবস্থা করেছো? না, উঠবো না, এভাবেই শুয়ে থাকবো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাক। রিমঝিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমি পুরনো কথাগুলো মনে করে হাসতেছি। কি থেকে কি হয়ে গেল। সময় বড় অদ্ভুত, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবা? এবার তো ওঠো। বললাম তো উঠবো না। আমি রিমঝিম আপুকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর রিমঝিম আপুকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে, খাইয়ে দে। আচ্ছা দাঁড়াও। আমি রিমঝিম আপুর আম্মুকে ডাক দিলাম। একটু পর তিনি আসলেন, তারপর খাবার বেড়ে দিলেন। রিমঝিম আপু রুমে চলে গেলেন। আমি খাবার নিয়ে রুমে আসলাম। রিমঝিম আপু বসে আছে। কি হলো, চলে আসলা যে? এমনি, খাইয়ে দাও। আমি রিমঝিম আপুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে রিমঝিম আপুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আজ আমি খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরও ভালো হতো। সন্ধ্যায় রিমঝিম আপুকে বাসায় রেখে চলে আসলাম। পরদিন সকালে রিমঝিম আপু ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। যাওয়ার পর দেখি সবাই বসে আছে। রিয়াদ, রিমঝিম চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল, এত তাড়াতাড়ি?
আর আমি তো এখনো পড়ালেখা করি। সেটা আমিও ওকে বললাম, আগে তুমি পাশ করো, একটা চাকরি করো, কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। আঙ্কেল, এটা নয় যে রিমঝিম আপুকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে গেলেও শেষ হবে না, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখনই রিমঝিম আপু সাইডে রাখা ফুলদানিটা দেয়ালে ছুঁড়ে মারলো। আমি যখন বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়িত্ব তোমার হবে। কথাটা বলে রিমঝিম আপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তুমি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে? তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি উপরে চলে আসলাম। রিমঝিম আপু বেলকনি থেকে দাঁড়িয়ে আছে। আমি রিমঝিম আপুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিমঝিম আপু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি তোকে সত্যিই খুব ভালোবাসি, তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাস না প্লিজ। আমি তোকে ছাড়া এই পৃথিবীতে আমার দম বন্ধ হয়ে আসে। আমিও কাঁদতে থাকলাম আর চিন্তা করলাম, যদি আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে তারা সত্যি অনেক খুশি হতো যে রিমঝিমের মতো একটা মেয়ে আমার বউ হতে চলেছে। হঠাৎ করে রিমঝিম আপু আমাকে বলল, আচ্ছা, আমি না তোকে বলেছিলাম যে এই পৃথিবীতে তুই শুধু আমার, আর আমার সে স্বপ্ন পূরণ হতে চলেছে। কালকে সকালে তো আমাদের বিয়ে, তাই না? আমি একটু মজা করেই বললাম, না, তোমাকে কি বিয়ে করবে? তুমি তো আমার থেকে সিনিয়র, আমি এটা করব না। কথাটা শুনেই রিমঝিম আপুর চোখ মুখ লাল হয়ে গেল। তখন আমি একটু মুচকি হাসি দিয়ে বলতে থাকি, রিমঝিম, তোমাকে রাখলে কিন্তু আরও সুন্দর লাগে। যা, তুই আমার সাথে কথা বলবি না। আমি তোর কেউ না, আমার কাছে কেন এসেছিস? যা, চলে যা। আচ্ছা, আমি তোমার সাথে একটু মজা করছিলাম। তুমি কি জানো না এই পৃথিবীতে তুমি আমার সব কিছু? থাক, আর ন্যাকামি করতে হবে না। আমি বুঝে গেছি তুই সত্যি সত্যি আমাকে ভালোবাসিস না। আমি হয়তো তোকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। আচ্ছা, তুমি বাদ দাও তো এইসব। জীবন অনেক দিন একা কাটিয়েছি, হঠাৎ করে তুমি আমার জীবনে এসেছো। এখন কি আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? চলো আমরা এখন নিচে যাই, তুমি আমাকে এখন এগিয়ে দিয়ে আসবে। আমার এখন চলে যেতে হবে। না, কোথাও যেতে পারবি না। সারা জীবন সারাক্ষণ তুই আমার পাশে থাকবি। আচ্ছা, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কথা দিচ্ছি। এইবার ভদ্র ছেলের মতো কথা বলছিস। আচ্ছা, আমি আর তুই আজকে সারা রাত গল্প করব। আচ্ছা আচ্ছা, কালকে তোমাদের বিয়ে, তখন কালকে রাতে আমরা অনেক গল্প করব। এখন আমার যেতে হবে। তুমি তো বুঝতে পারছো যে আমি একা, আমি ছাড়া আর কেউ নেই আমার। কেনাকাটা তো করতে হবে। না, তোর কোনো কিচ্ছু লাগবে না, আমার শুধু তুই হলেই হবে। কথাগুলো শুনে রিমঝিমকে আবারও বুকে জড়িয়ে নিলাম। লাভ ইউ, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার সব কিছু রিমঝিম। আচ্ছা চল, এবার আমরা নিচে যাই, আমার খুব ক্ষুধা লাগছে। চলো তাহলে, তোমাকে কোলে করে নিচে নিয়ে যাব। আচ্ছা চল তাহলে। কোলে করে নিয়ে হাঁটছি আর বলছি, উফ, কি যে খাও তুমি, এত ওজন কেন? কি বললি শয়তান? তোর জন্য এখন আমি এত চিকন হয়ে গেছি, আর এখন তুই বলছিস আমি মোটা? আস্তে আস্তে আমরা গল্প করতে করতে নিচে যাই। আমি কোলে করে নিয়ে যাই। ডাইনিংয়ে গিয়ে দেখি খাবার রেডি করে রেখেছে রিমঝিমের আম্মু। আমি ওকে আর ও আমার মুখে খাবার তুলে দিল। আর বিভিন্ন গল্প করতে করতে হঠাৎ করে ঘড়ির দিকে আমার চোখ পড়ে যায়। ও মা, 9:30 বেজে গেছে। আমি তো কিছুই কেনাকাটা করিনি। নতুন বউয়ের জন্য তো কেনাকাটা করতে হবে। আচ্ছা, আমরা তাড়াতাড়ি খাবার শেষ করি, চলো। খাওয়া দাওয়া শেষ করে আমি রিমঝিমকে বললাম, আমার একটা ফিক্সড ক্লায়েন্টের নক করার কথা রয়েছে, আমার এখন চলে যেতে হবে। তুমি কিছু মনে করো না, আমি সকালে তোমার বাসায় চলে আসবো। এখন আমার একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। কিন্তু তোকে যদি আমার ফোন করা লাগে তাহলে তোর সত্যি সত্যি খবর আছে। ওকে, আমি কাল সকালে তোমার বাসায় চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কপাল একটা চুমু খেয়ে আমি চলে আসলাম। যদিও ওর একটু মন খারাপ হয়েছে, কিন্তু কী বা করার, আমার তো কিছু করতেই হবে। হয়তো ওদের মতো বড় লোক আমি নই, কিন্তু আমার আব্বু আম্মু যা রেখে গেছে তা দিয়ে আমার চলে যাবে। আর রিমঝিমকে সাথে নিয়ে আমি দ্রুত বাসায় এসে ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে চলে যাই অলংকারের দোকানে। শুনেছি মেয়েদের নাকি অলংকার অনেক ভালো দেখায়, আর আমি রিমঝিমকেও সারা জীবন সুখে শান্তিতে রাখতে চাই। কিছু গহনা কিনলাম মোটামুটি। বাসায় আসার আগেই
আব্বু আমার কবরটা জিয়ারত করে আসলাম। আর তাদেরকে বললাম যে তোমরা থাকলে আর অনেক ভালো হতো, কিন্তু তোমরা তো চলেই গেলে আমাকে একা রেখে। আমারও কপাল কেমন আম্মু, তুমিও থাকতে পারতা, কিন্তু তা তো আর হলো না। আমি দোয়া শেষ করেই আবারও বাসায় চলে এলাম। তাড়াহুড়ো করতে করতে আমার মোবাইলটা নিতেই ভুলে গিয়েছিলাম। দেখি আমার মোবাইলে রিমঝিম অনেকবার কল দিয়েছে, SMS-ও করেছে যে আমার কি হয়েছে, আর অনেক কিছু। কিন্তু আমি তো বসেছিলাম না, আমি তো ওর জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। এসেই কল করি, ও তো পাগল মেয়ে, যদি কিছু করে ফেলে তাহলে তো আমিও শেষ। কল করি কিন্তু রিসিভ করছে না, মনে হয় আমার প্রতি অভিমান, তার জন্য রিসিভ করছে না। আচ্ছা এখন আমি কি করি, মাথায় তো কাজই করছে না। কি করি এখন, ওদের বাসায় যাব নাকি কি করব? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমি ওর আব্বুকে কল করে বলবো ওর কি হয়েছে। ওর আব্বু কি এখন ঘুমিয়ে পড়েছে নাকি? না থাক, ওদেরকে ডিস্টার্ব করে ঠিক হবে না, আমার ওর বাসায় যেতে হবে। তাই বলে আমি দৌড় শুরু করি, ওর বাসায় চলে যাই। গেটের দারোয়ান চাচা আমাকে চেনেন, তাই আর আমাকে আটকালো না। আমি ওর বাসায় ওর রুমের কাছে যাই, গিয়ে দেখি দরজা বন্ধ করে রেখেছে। উফ, বেটাও না, একে নিয়ে যে আমি কি করব? ওকে ডাকতে থাকলাম, রিমঝিম কোথায় তুমি, দরজাটা খোলো। কি হয়েছে তোমার? তুমি কি রাগ করেছো আমার ওপর? তোমার জন্যই বিজি ছিলাম, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি শুধু তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না। দেখি কোনো সাড়া নেই। কি হলো, ও কি কোনো কিছু তাহলে সত্যি সত্যি করেছে? দরজা খুলো প্লিজ, আমি তোমার কাছে চলে এসেছি। আচ্ছা এই জ্যোৎস্না রাতে মনে হয় ছাদে গিয়েছে, তা না হলে যাই ছাদে গিয়ে আসি। আমি দ্রুত ছাদে যাই, জ্যোৎস্না রাতে সব কিছু দেখা যাচ্ছে না, ও তো কোথাও নেই, খুঁজে পাচ্ছি না ওকে। তাহলে কি হলো ওর? তাহলে কি ও আবার রাগ করেছে? ছাদে একটা জোরে চিৎকার করি, হে আল্লাহ, আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন, এখন রিমঝিম আমাকে ছেড়ে কোথায় গেল? অনেক জোরে চিৎকার করতে থাকি, বাসার সবার ঘুম ভেঙে যায়। সবাই ছাদে চলে এলো আর আমাকে বলতে থাকি, কি হয়েছে, তুমি এত রাতে জোরে চিৎকার করছো কেন? কি হয়েছে বাবা, আমাদের বলো। দেখি ওর ভাই ভাবি ওর আব্বু আম্মু সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার একটু ভয় ভয় লাগছে সবার সামনে, কিন্তু কথা বলতেই হবে। কি হয়েছে বলো আমাদের, বলো, আমরা দেখছি, এত চেঁচামেচি করো না বাবা। তখন আমি বললাম, রিমঝিম না, মানে রিমঝিম কোথায়? ওকে তো কল করলাম, ফোনটা রিসিভ করলো না। কি হয়েছে? আমি রুমের কাছে এসে অনেক ডাকলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ না পেয়ে আমি ছাদে আসি। আচ্ছা বাবা, যা হয়েছে হয়েছে, এবার চলো নিচে চলো। নিচে গিয়ে দেখি রিমঝিম ওর আম্মুর ঘর থেকে বেরোচ্ছে। আমি ওকে সবার সামনে জড়িয়ে ধরলাম আর বললাম, তোমার কি হয়েছে, ফোনটা কেন রিসিভ করলা না? রিমঝিম কোনো কথা না বলে ওর আম্মুকে বলল, দেখছো, আমি তোমাকে বলেছিলাম সে রাতে এই বাড়িতে আসবে। বাবা, তোমার কি হয়েছে? রিমঝিম তোমাকে কতবার কল করেছে, বলে তোমার কোনো সাড়া শব্দ না পেয়ে রিমঝিম তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। না মানে এমনি, আমি একটু বাইরে গিয়েছিলাম, কিন্তু আমার মোবাইলটা নিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কলটা ধরতে পারিনি। এই, তুই কোনো কথা বলবি না, তোকে কতবার কল করছি, তোর কোনো মায়া দয়া নাই? আচ্ছা বাবা, সরি সরি। না, তোর কোনো সরি টরিতে কাজ হবে না, তুই যা, তোর দরকার নেই। সে যে রাগ করেছে তার চোখ দেখে বোঝা যাচ্ছে। আন্টি কি হয়েছিল, কেন আপনার রুমে? আচ্ছা বাবা, ও বলেছিল কালকে সকালে নাকি ওর বিয়ে, তার জন্য ও আজকে রাতে আমার কাছে ঘুমাতে চায়, তাই আমি ওকে আমার কোলে নিয়ে ঘুমিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু মোবাইলটা তো রিসিভ করলো না কেন? ওই, তুই কোনো কথা বলবি না, তোর ফোন ধরবো না, তুই আমাকে ভালোবাসিস না, তুই যা তো। আচ্ছা আমি সত্যি সরি, আর এমন হবে না। আচ্ছা বাবা, তুমি ওকে নিয়ে যাও তো, ওকে তুমি ছাড়া আর কেউ বুঝাতে পারবে না। আচ্ছা চলো আমার সাথে। না, আমি তোর সাথে যাব না। আমি আবার জোর করে ওকে কোলে তুলে রিমঝিমের রুমে নিয়ে গেলাম। আচ্ছা হয়েছে বাবু। তুই আমার সাথে এমনটা করিস কেন? তুই জানিস না আমি তোকে ছাড়া কিছু চাই না, শুধু তুই আমার। আর কখনো এমনটা হবে না। এবার তোমার পাটা একটু দাও তো প্লিজ। আমি রিমঝিমকে বেডে বসিয়ে দিলাম। এই যে, আমি পকেট থেকে পায়েলটা বের করে রিমঝিমকে পরিয়ে দিলাম। এরপর বললাম যে তুমি একটু এদিকে আসো তো। ও আসলো
আমি তখন রিমঝিমকে গলায় নেকলেসটা পরিয়ে দিলাম। রিমঝিমকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম খুব খুশি হয়ে বলল, তুই এসব কোথায় পেলি? আমি এতটা গরিব না, আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমাদের দুজনের অনেক ভালো চলে যাবে। আজকে আমরা সারা রাত গল্প করব, তোকে ছাড়া না আমি থাকতে পারি না। পরে আমরা অনেক গল্প করি। রিমঝিমের চোখে চোখ রাখতে পেরে আমি সত্যি খুব খুশি। সকাল হলো, মোটামুটি তেমন আয়োজন ছাড়াই আমাদের বিয়েটাও হলো। কারণ আমার একটু বয়স কম, আর তাছাড়া আমার তো আপন তেমন কেউ নেই। এখন রিমঝিমের পরিবার আমার সব কিছু, যেমনটা রিমঝিম আমার কাছে আমার সব কিছু। রিমঝিমের ভাই থানা থেকে এসে আমাদের বিয়ের সব ব্যবস্থা করবেন। রিমঝিমের ভাবি সকালে কোথায় যেন গিয়েছিল, হয়তো রিমঝিমের ভাইয়ের সাথে। হঠাৎ করে তারা চলে এলেন, দেখে অনেক কেনাকাটা করে এসেছে তারা। তখন 12টা বেজে গিয়েছিল। আমি রিমঝিম একটু বাইরে গিয়েছিলাম, অনেকদিন একসাথে বাইরে যাওয়া হয় না, তাই রিমঝিমও রাজি হলো, বললো যে হ্যাঁ চলো তাহলে। আমরা বাইরে গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম। বাসায় সেদিকে সব কিছু গোছানো। পরে আমি রিমঝিম ওর পরিবার একসাথে কাজে অফিসে গেলাম। আমার বিয়েটা বাসায় হচ্ছে না, কারণটা সকলেই জানেন। কাজী সাহেব আমাদের বিয়েটা সম্পন্ন করলেন। রিমঝিম কবুল বললে আমিও কবুল বলি। আমাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছি। রিমঝিমের পরিবারটা অনেক খুশি আমাকে তাদের একমাত্র জামাই হিসেবে পেয়ে। আস্তে আস্তে রাত হয়ে আসলো। এখন আমাদের বাসর রাত। রিমঝিমকে আগে ওর ভাবি রুমে রেখে এসেছিল, এবার আমার পালা। আমাকে নিয়ে যাবে, কিন্তু ভাবে একটু মজা করলো আমার সাথে, যে নতুন বউয়ের কাছে গেলে আমাদের খুশি করতে হবে। ভাবি, আপনি তো জানেন আমার অবস্থা। না, কোনো কথায় কাজ হবে না। টাকা দাও, তোমার বউয়ের কাছে যাও। আমি একটু 100 টাকা দিয়ে বললাম, এই নেন। ভিখারি নাকি আমি? আচ্ছা নাও। পরে ভাবিকে 1000 টাকা দিলাম। অবশ্য ভাবি আমাকে একটা জিনিস উপহার করেছিল, সেটা নাকি সব স্বামীর লাগে। আমি একটা মুচকি হাসি দিয়ে ওটা নিয়ে রিমঝিমের কাছে যেতে থাকি। বধূ বেশে রিমঝিমকে সেই লাগছে। আমি আর কাছে গেলাম, ওর ঘোমটা খুললাম, রিমঝিমের দিকে তাকিয়ে থাকলাম। রিমঝিম মাথাটা নিচু করে দিয়ে আছে। আমি বললাম, আজ আমি কত খুশি, কিন্তু এই সময় যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে তারাও কত খুশি হতেন। রিমঝিম আমার দিকে তাকিয়ে দেখে আমার চোখে পানি। ও আমাকে বলে, কি হয়েছে, তোমার চোখে পানি কেন? আমি বললাম, আব্বু আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। ওনারা থাকলে তোমাকে দেখে অনেক খুশি হতেন, কিন্তু তা তো আর হলো না। চলো আমরা তাহলে এখন তোমার আব্বু আম্মুর কবরটা জিয়ারত করে আসি, আমাদের নতুন জীবনের জন্য তাদের কাছে থেকে আশীর্বাদ নিয়ে আসি। চলো। পরে ওর গাড়িতে করে আমি আরও চলে গেলাম আব্বু আম্মুর কবরের কাছে। সেখানে গিয়ে আমরা দুজনে মিলে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাইলাম। আব্বু আম্মুর কাছ থেকে পরে আমরা বাসায় চলে আসলাম। আবার ওর ঘরে গেলাম। আমরা দুজনে ফ্রেশ হয়ে আমাদের জীবনে যা যা হয়ে গেছে সেটা আমরা শেয়ার করতে থাকি, আর হাসি ঠাট্টা সব করতে থাকি। রিমঝিম একটু পর যেন চুপ হয়ে গেল। আমি তো বুঝতে পারছি রিমঝিম কী চায়। আমি রিমঝিমকে একটা কিস করলাম। আমাদের বৈবাহিক জীবনের প্রথম রাতটা আমাদের খুব ভালো লাগছিল। পরে আমরা হানিমুনে যাব এটাও ঠিক করা হলো যে আমরা কোথায় যেতে চাই। রিমঝিম বলে ও বাইরে কোনো দেশে যেতে চায় না, ও কক্সবাজার যেতে চায়। কারণটা পরেই বলছি। আমিও বললাম, আমরা তাহলে কক্সবাজারই যাই। ওর ভাইয়া সব কিছু ব্যবস্থা করে দিল। আমরা ওখানে গিয়ে অনেক মজা মাস্তি করলাম। আমার নদীর কাছে যেতে ভীষণ ভালো লাগতো, তার জন্য রিমঝিম কক্সবাজারে যেতে চেয়েছিল। আমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেল। এমনিতে আমার কেউ ছিল না, আমার দায়িত্বটা এবার রিমঝিমই নিতে পারবে। আমার অগোছালো জীবনটা পরিপূর্ণ রূপ দিল যেন রিমঝিম। পরে আস্তে আস্তে আমাদের ভিতর সব কিছু চেঞ্জ হয়ে যায়। নতুন জীবনে আমরা খুবই ভালো আছি, কিন্তু আমি তো বেকার ছিলাম। একটা চাকরি দরকার ছিল আমার। রিমঝিমের ভাই একটা চাকরির ব্যবস্থাও করে দিয়েছিল। এভাবে হাসি ঠাট্টা আর ভালোবাসায় কখন যে দিনকাল চলে গেল বুঝতেই পারলাম না। নিয়ম করে অফিসে যাওয়া, তারপর বাড়িতে এসে রিমঝিমের ভালোবাসায় যেন এক হৃদয় বিতারক। এর মাঝে হঠাৎ একদিন দিশার সাথে দেখা। ও হ্যাঁ, কালকে দিশা কি যেন বলবে বলেছিল, তার জন্য দেখা করতে বলেছে। যদি আমি মানা করেছিলাম, তবু ওর জেদের কাছে হার মেনে বলেছিলাম ঠিক আছে। পরদিন, আচ্ছা আমরা একসাথে একটা কফি খেতে পারি কি? পারি, কিন্তু আমার না ভালো লাগছে না, কেমনটা যেন মনে হচ্ছে। কেন, কি হয়েছে? কেমনটা মনে হবে? আমরা তো বন্ধু, চলো। তোমার সাথে অনেকদিন পর দেখা হয়েছে আমার, এখন আমার সাথে একটা কফি না খেলে হবেই না। রিমঝিম,
তোমার সাথে থাকলে খুব ভালো হয়। আমরা একসাথে জমি আড্ডা দিতে পারতাম। তা হতো, কিন্তু এখন তো নেই, তাই আমরা এখন জমি আড্ডা দেব। আচ্ছা দিশা, আমি না তোমার কথা বুঝতে পারলাম না। তোমার আব্বা আম্মা মারা গেল, আর তুমি তো কম বয়সে তোমাদের এত বড় কোম্পানির দায়িত্ব নিতে গেলে কেন? তুমি তো বিয়ে করতে পারতে। সে কপাল কি আমার আছে রিয়াদ? তুমি তো জানো আমি কলেজে থাকতে একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু হলো না রে। ওকে ভালোবাসার অধিকার আমার হলো না, ও অন্য কারো হয়ে গিয়েছিল। আমি দিশার কথা শুনে বুঝতে পারলাম যে দিশা আমাকে বেশ পছন্দ করত, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি রিমঝিমকে খুব ভালোবাসতাম এবং এখনও বাসি। সারা জীবন রিমঝিমকেই ভালোবাসবো। রিমঝিম আমার জীবনে সব কিছু। রিমঝিম আমার জীবনে আছে বলে আমি এই যেতিম ছেলে থেকে একটা ভালো জীবন উপহার পেয়েছি। কফিটা শেষ করতেই রিমঝিম আমাকে কল করলো। কোথায় তুমি? আমার খুব তোমাকে মনে পড়ছে। তুমি এখন বাসায় চলে আসো প্লিজ। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, তুমি কোনো চিন্তা করো না। আমি এত সময় দেরি করি না। আমার অফিস 5টার সময় শেষ হয়ে যায়, আর আমি দ্রুত অফিস থেকে বাসায় চলে যাই। কিন্তু আজকে দিশার সাথে দেখা করে তাই তাড়াতাড়ি যেতে পারিনি। তার জন্য রিমঝিম আমাকে কল করেছে। আচ্ছা দিশা, আজ আমি আসি। তোমার সাথে পরে এক সময় জমি আড্ডা দেব। আমার বাড়ি চলে যেতে হবে। আমারও বাড়িতে চলে যেতে হবে। আচ্ছা তাহলে চলো একসাথে বের হই। আমি গাড়িতে দ্রুত চলে আসি। রিমঝিমকে ওর গিফটটা দিলাম। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, রিমঝিম প্রেগনেন্ট। রিমঝিম বেবিটা কনসেপ্ট করার পর থেকেই প্রতিদিন অফিস থেকে ফেরার সময় আমি রিমঝিমকে কিছু না কিছু গিফট করি। এতে করে রিমঝিম খুব খুশি হয়। রিমঝিম আমার উপর খুব রাগ করেছে আজ। আমার আজ একটু আসতে দেরি হয়ে গেছে তার জন্য। বউটা আমার শুধু রাগ করে। আমি রিমঝিমকে একটু ছাদে নিয়ে যাই। আমরা বিকেলে একসাথে গল্প করি, যাতে ওর মনটা একটু ভালো থাকে আর আমাদের বাচ্চাটাও ভালো থাকে। আমাদের বাচ্চার এখন 9 মাস চলে। রিমঝিমের অনেক কষ্ট সহ্য করতে হয়, পেটের ভিতর লাফালাফি করে, তাতে করে রিমঝিমের অনেক কষ্ট সহ্য করতে হয়। আমি যতটা পারি রিমঝিমকে কোনো কাজ করতে দিই না, সব কাজ আমি করি। তার জন্য অফিস থেকে ছুটিও নিয়েছি। রিমঝিমের আম্মুর বয়স বেশি হয়ে গেছে, তাকেও দেখতে হয়। কাজের লোক কেমন কি করবে, তার চেয়ে আমি অফিস থেকে ছুটি নিয়েছি, যেন আমার ভালোবাসা আমার রিমঝিমের কাছে আমি সব সময় থাকতে পারি। অবশেষে রিমঝিমের সেই দিনটা চলে এলো। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আর পারছে না। আমি তাড়াতাড়ি ওর ভাইয়াকে কল করি এবং তাড়াতাড়ি আসতে বলি। তারা পরিবার সহ সবাই চলে এসেছে। আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা রিমঝিমকে হাসপাতালে নিয়ে যাব। প্রয়োজনে রিমঝিমকে অপারেশন করাতে হবে, যাতে কারো কোনো সমস্যা না হয়। আমার রিমঝিম আমার বাচ্চা যেন সুস্থ থাকে, সেই জন্য হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার বলে পেশেন্টের অপারেশন করতে হবে, তা না হলে দুজনের জীবনের ঝুঁকি থাকতে পারে। আমরাও রাজি হয়ে গেলাম যে অপারেশন করাই হোক। ডক্টর রিমঝিমকে নিয়ে গেল অপারেশন করতে। আমরা সবাই অনেক টেনশনে ছিলাম যে কি হবে, আমার কপালে কী বা আছে। অবশেষে ডক্টর বেরিয়ে এলো অপারেশন সাকসেসফুল করে। আমাদের সবাইকে বলল যে আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। মা এবং মেয়ে দুজনেই ভালো আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, তবে জ্ঞান ফিরলে কাছে যাবেন। এখন একটু রেস্টে থাকুক ওনারা। আমরা বাচ্চা হয়েছে শুনে আমি অনেক খুশি, সবাই অনেক খুশি। এই কথাটা শুনে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি এবং আমি আসার পর আমরা সবাই একত্রে রিমঝিমের কাছে গিয়ে দেখি রিমঝিম আমাদের বেবিকে নিয়ে চুমু খাচ্ছেন। আমরা গেলে রিমঝিম আমার বেবিকে তার হাত থেকে আমার হাতে তুলে দিলেন। আমি সাথে সাথে ভাইয়ার কাছে দিয়ে দিই। আমাদের বেবিকে পেয়ে ভাইয়া অনেক খুশি। আমাদের বেবিকে ভাইয়া একটা লকেট গিফট করে এবং আমার কাছে দিয়ে দেয়। পরে ওনারা সবাই বাসায় চলে যায়। আমি রিমঝিমের কাছে আছি। আমরা দুজনে আমাদের বেবি নিয়ে চুমু খাচ্ছিলাম আর বলছিলাম, রিমঝিম তুমি আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিলে। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রিমঝিম আমাকে একটা কিস করলো কপালে। পাঠকগণ, এখন আমাদের মেয়ের নাম রাখা হয়নি। আপনারা সকলে কমেন্ট করে বলে ফেলুন কি নাম রাখলে ভালো হয় আমাদের এই ছোট্ট বেবিটার। আর আজ এই পর্যন্তই। আমাদের ভালোবাসা এখনও কমেনি। আমাদের ভালোবাসা থেকে যাবে সারা জীবন। জনম জনম আমরা একত্রে থাকতে চাই। দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, কমেন্ট করে বেবির নামটা বলে যাবেন।